হাতটা আগে বাড়াও যুবরাজ। ছোট মা, আপনি হাভেলিকে ওই অভিশাপ থেকে বাঁচানোর জন্য দিনরাত পুজো করেন, কিন্তু মহারাজ নিজেই ওই অভিশাপটাকে নিয়ে বাড়িতে চলে এলেন। মা, এখানে কেউ আছে নাকি? নিজের হবু মায়ের গায়ের গন্ধ চিনে নেবেন আপনি, তাই না যুবরাজ গগনদীপ? এমনিতে আমি আপনার জন্য একটা গিফট এনেছি। কেমন লাগলো গিফট? থ্যাংক ইউ ফর দিস লাভলি গিফট মীরা দেবী। ইউ ওয়েলকাম। কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন, যে আপনি আমাদের বাবা মহারাজ হর্ষবর্ধনের নিশ্চয়ই 6 নম্বর স্ত্রী হতে চলেছেন, কিন্তু আমাদের হবু মা আপনি নন। এই হাভেলি যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটাই আমাদের মা, ভালো করে এটা জেনে নিন। আর ছেলে যদি অন্ধও হয়, মায়ের আঁচলে চলাফেরা করার জন্য তার কোনো লাঠি বা অন্য কোনো কিছু সাহায্যের দরকার পড়ে না। কারেক্ট? মায়ের আঁচল, হাউ সুইট। আসলে ব্যাপারটা কি জানেন, আপনার বাবা মানে মহারাজ বিয়ের পরে আপনার এই মায়ের আঁচলটা না আমার হাতে সঁপে দেবে। এর জন্যই তো গিফটটা দিলাম আপনাকে। আর একটা পরামর্শ, আপনি না আজকে থেকেই এর সাহায্যে চলার অভ্যেসটা করে নিন। থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য মীরা দেবী। ইউ ওয়েলকাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, তাই না? যেভাবে আপনি আমার জন্য এই ব্লাইন্ড স্টিকটা উপহার হিসেবে নিয়ে এসেছেন, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি। ও রিয়েলি? ভীম সিং, হ্যাঁ মালিক। খোলো এটাকে। কফন? আগে হ্যাঁ, কফন। মীরা দেবী, আপনি হয়তো এই হাভেলির ইতিহাসটা জানেন না। আপনার মনে হচ্ছে যে আপনি মহারানীও হয়ে এখানে আসবেন আর রাজ করবেন, কিন্তু সেটা হবে না। এই ছবিটা দেখছেন মীরা দেবী, এগুলো হলো মহারাজের আগের 5 জন স্ত্রীর ছবি, যাদের মৃত্যু এই হাভেলির অভিশাপের জন্য হয়েছে। মহারাজ, এই গরিব চাষি অভিশাপ দিচ্ছে আপনাকে। যেভাবে আমাদের মতন গরিব চাষিদের ঘর ভেঙেছেন, সেভাবেই আপনার এই মহল আপনার পরিবারের রক্তে ভেসে যাবে। একের পর এক মৃত্যু হবে মহারাজ, এতগুলো মৃত্যু হবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না মহারাজ। মনে রাখবেন মহারাজ, এই গরিব চাষি অভিশাপ দিচ্ছে আপনাকে। আরে ধরো ওকে। আর এখন মহারাজ 6ষ্ঠ ছবির জন্য আপনাকে বিয়ে করছেন। কংগ্রেচুলেশনস মীরা দেবী, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। নিন, মুখ মিষ্টি করুন। গুড ডে। আপনি ওই অভিশাপের ব্যাপারটা আমার থেকে লুকোলেন কি করে? হ্যাঁ, আপনার আগের 5 জন স্ত্রী অভিশাপের ফলে মারা গেছে আর আপনি আমাকে বলেননি। কিন্তু আমি মরতে চাই না। such a liar, such a cheater you are.
আপনি বোধহয় এই কথাটা ভুলে যাচ্ছেন যে আপনি কার সাথে কথা বলছেন। সরি, কিন্তু আমি এখানে এই মহলে থাকতে চাই না। আমি মুম্বাই ফিরে যাব। আমি এখানে থেকে মরতে চাই না। মোহনকে ডাকো। হ্যাঁ মালিক, বলুন। 2-3 দিনের মধ্যেই এই হাবিলিটাকে ভালো ডিল করে বেচে দেবো, আর তার সাথে লন্ডনে আপনার জন্য ভালো একটা প্রপার্টিও দেখে দেবো। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, নমস্কার। এখন তাহলে আপনার ওই অভিশাপের ভয় কাটলো। লাভ ইউ মহারাজ। লাভ ইউ টু। ও না 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 না, আর করবো না, না না না। এই হাভেলির নুন খেয়েছিস তুই, আর একেই বেচতে চলেছিস। না, মনে রাখিস, যদি এই হাভেলি বিক্রি হয় তবে তোকে ওই লোহার খাঁচায় ভরে মেরেই ফেলবো। মীরা এখন তোমার ভাবি মা। ওনার নাম সম্মানের সাথে নাও। গত 25 বছরে ইনি আমাদের ষষ্ঠ মা মহারাজ। আজে বাজে কথা একজন যুবরাজের মুখে শোভা পায় না। আচ্ছা, আসলে আমি এই বিয়েটা কেন করছি? তোমার জন্যই তো করছি গগনদীপ, যাতে তোমার মায়ের অভাব যাতে তোমার কখনো মনে না হয়। আর এই হাভেলি আপনি আমাদের জন্যই তো বেচতে চলেছেন মহারাজ। আপনাকে বাবার বদলে মহারাজ বলতে বেশি লজ্জা হয়। আপনি আপনার ছেলেদের থেকেও কম বয়সী মেয়েদের বিয়ে করার জন্য এতটাও তোলা হয়ে উঠেছেন যে আপনি আমাদেরই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন। চুপ করো যুবরাজ, আমাকে আর রাগিও না। তুমি আমার ছেলে, সেই কারণে তোমার এই ভুলভাল কথা আমি বরদাস্ত করছি। আমি এই কথা আজও ভুলিনি যে তোমার জন্মের পর তোমার মা আমাদের মহারানীর প্রাণ নিয়ে নিয়েছিল। ব্যাস, ভেঙে ফেল দরজাটা। মহারাজ, মহারাজ উঠুন মহারাজ। মহারাজে কি হলো আপনার? মহারাজ উঠুন মহারাজ। মহারাজ! কি হলো আপনার? না, মহারাজ এটা কি হয়ে মহারাজ, গেল? কি হলো আপনার? উঠুন মহারাজ। হ্যালো, হাই স্যার। স্যার প্লিজ আপনি নিউজটা অন করুন না। হিমাচলের একটা কেসের ব্যাপারে আমার কাছে বারবার ফোন আসছিল, কিন্তু আমি ওদের বলে দিয়েছি আপনি যতক্ষণ না সাসপেক্টের ব্যাপারে কিছু জানতে পারছেন ততক্ষণ কেসটা নেবেন না। স্যার আপনি প্লিজ নিউজটা দেখুন, আমি বাকি ডিটেলসগুলো নিয়ে অফিসে চলে আসছি। থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের দেশে বলা হয়ে থাকে যে পৃথিবীতে যে কোনো দেবতার স্থান 2 নম্বরে, নিজেরই বাবা মার সেবা সব থেকে বড় পূজা। কিন্তু দেখুন, এরকম এক নিষ্ঠুর যুবরাজের কাজ, যে সম্পত্তির লোভে পড়ে নিজেরই বাবা মহারাজ হর্ষবর্ধনের হত্যা করে দেয়। এরকমটা বলা হয় এই হাভেলিতে কোনো ভয়ানক অভিশাপের ছায়া আছে। এটা কি অভিশাপ ছিল নাকি সম্পত্তির লোভ, যার জন্য যুবরাজ নিজের বাবার ওপর 6টা, আগে হ্যাঁ 6খানা গুলি চালাতে বাধ্য হয়েছিল? স্যার নিউজটা দেখেছেন আপনি? আই ডোন্ট নো হোয়াট টু টেক। বাহ, একটাও লাগলো না। স্যার ইউ হ্যাপি? ইউ নেভার মিস দ্য শট। আজকে মিস করেও হাসি দেখছি। আমি কেসটা লড়ছি আদিরা। তোমার কাছে সোয়েটার আছে তো? হ্যাঁ আছে। নিয়ে নাও সঙ্গে। উই আর গোয়িং টু হিমাচল। স্যার
ইয়নার প্রসিকিউশনের কেসটা শুধুমাত্র এই তথ্যের উপর ভিত্তি করে রয়েছে যে যুবরাজ গগনদীপকে সেই ঘরেই পাওয়া গিয়েছে যেই ঘরে মহারাজকে হত্যা করা হয়েছিল। এক্ষেত্রে ইয়নার ভাববার বিষয় হলো যে একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তি একজন নয় ছটা গুলি একই লক্ষ্যে কিভাবে ছুটতে পারে। এটা শুধুমাত্র কঠিনই নয় ইয়নার, অসম্ভবও বটে। আমার কথাটাকে প্রমাণ করার জন্য আমি আদালতে একটা প্রদর্শন করতে চাইবো, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। নিন, আপনি তৈরি? ইয়নার, ইনি হলেন মিস্টার নায়েক, ভারতের বিখ্যাত শুটার। ইনি 200 ফিটের দূরত্বেও কিন্তু নিখুঁত লক্ষ্যে তাক করতে পারেন। আর এখানে ইয়নার যেরকমটা আপনি দেখলেন যে 15 থেকে 20 ফিটের দূরত্বতেও দেখা গেল ওনার লক্ষ্য ঠিক জায়গায় হলো না, যার পেছনে গুরুত্বপূর্ণ কারণটা হলো যে সঠিক লক্ষ্যে তাক করার জন্য লক্ষ্যটা দেখতে পাওয়া খুব জরুরি। আমার মক্কেল যুবরাজ গগনদীপ জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন। আমার প্রশ্ন এখন হলো ইয়নার, যে একজন দৃষ্টিহীন ব্যক্তি 6টা গুলি একই নিশানায় কিভাবে তাক করতে পারে? তো অন্ধ হওয়ার সিম্প্যাথি দেখিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে? আদালতের নজরে অন্যায় কেবল অন্যায়ই থাকে, আর অপরাধী কেবল অপরাধীই হয়। সম্মানীয় কেডি সাহেব, আর যেখানে একজন অন্ধ ব্যক্তির 6 বার ঠিক জায়গায় নিশানা লাগানোর প্রশ্ন উঠছে, তারও উত্তর আছে আমার কাছে। ইয়োর অনার, আমি কোর্টকে একটা ভিডিও ক্লিপিং দেখানোর অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অর্ডার, অর্ডার। কি হলো কেডি সাহেব? আপনার ক্লায়েন্ট একবারও বলেননি আপনাকে? হয়তো বলেননি আপনাকে। রাজা লোকেরা এরকমই হয়, মনে হলো তো বলল, না মনে হলো তো বলল না। ইয়োর অনার, আমি এতদিন শুনে এসেছি যারা দৃষ্টিহীন হয় তাদের বাকি ইন্দ্রিয় খুব শক্তিশালী হয়। আজ আমি দেখেও নিলাম, গগনদীপ শুধু বন্দুক ধরতেই জানে না, খুব ভালো শার্প শুটারও, যিনি শব্দ শুনেই লক্ষ্য ভেদ করতে পারেন। ইয়োর অনার, এনার গুলি চালানোর ক্ষমতা প্রসিকিউশন তো প্রমাণ করেই দিয়েছেন। আর যেখানে ক্রাইম সিনের প্রশ্ন আসছে, তো এই হলো ফরেনসিক রিপোর্ট। এটা অনুযায়ী যে গুলিতে মহারাজ হর্ষবর্ধনের খুন হয়েছে সেটা এই বন্দুক থেকেই চালানো হয়েছে, যেটা ঘটনার সময় গগনদীপের হাতেই ছিল। এই বন্দুকে ওনার ফিঙ্গারপ্রিন্টস আর গান পাউডারের ট্রেসেসও ম্যাচ করছে। ইয়োর অনার, এই কেসে আর কোনো সন্দেহ নেই, এটা জলের মতো পরিষ্কার যে গগনদীপই তার বাবা হর্ষবর্ধনকে খুন করেছে। ইয়োর অনার, ডিফেন্স আদালতের কাছে আবেদন করছে যে এই রহস্যটার তদন্ত করার জন্য একটু সময় দেওয়া হোক। আদালত আপনাকে 1 দিনের সময় দিচ্ছে। কালকে পর্যন্ত ডিফেন্স যদি কোনো প্রমাণ না দিতে পারে তো আদালত নিজের রায় শুনিয়ে দেবে। কোর্ট ইজ অ্যাডজর্নড। আপনার এত বড় একটা কথা আমার থেকে লুকানো কিন্তু উচিত হয়নি। কেডি স্যার, একটা কথা বলুন, যদি আমি আপনাকে আমি যে একজন ভালো শুটার এই কথাটা বলে দিতাম, তাহলে কি আপনি আমার কেসটা নিতেন? আর যাই হোক, আপনার আমার নির্দোষ হওয়ার প্রমাণ চাই, তাহলে এই দেখুন, এই হলো প্রমাণ। যে বন্দুক থেকে মহারাজের খুন হয়েছে ঠিক ওরকমই দেখতে একটা বন্দুক আমাদের স্টাডি রুমে অলরেডি রয়েছে। ওটা থেকেও ঠিক একই রকম ভাবেই গুলি বেরোয়। আপনি ওই স্টাডি রুমে যান আর ওই বন্দুকটাকে একটু চালিয়ে দেখুন, আপনি আমার নির্দোষ হওয়ার প্রমাণ পেয়ে যাবেন। স্যার, ক্যান উই প্লিজ স্টপ দিস?
আপনি কেন ওই গগনদীপকে বাঁচানোর জন্য এত কষ্ট করছেন? কেননা আদিরা ওর নির্দোষ হবার প্রমাণ দিয়েছে আমার কাছে। তুমি দেখেছো আমি 3টে গুলি চালিয়েছি, তার হাত পুড়ে গিয়েছে আমার, এত গরম হয়ে গেছে পিস্তলটা। ভেবে দেখো, ও যদি 6টা গুলি চালিয়ে থাকে তাহলে ওর হাতে তো পুড়ে যাওয়ার দাগ নিশ্চয়ই থাকতো, কিন্তু ছিল না, একদম ক্লিয়ার ছিল ওর হাত। That proves he's innocent. স্যার, ইউ মিন সামবডি এলস? আর কেউ আছে যে? Obviously, অন্য কেউ আছে, কিন্তু কে সেটা জানার জন্য ঘটনাস্থলের কিন্তু পরীক্ষা করতে হবে আমাদের। স্যার প্লিজ এই কাজটা কালকে করতে পারি? আই মিন জাস্ট লুক অ্যাট ইউর হ্যান্ড ইজ বার্নিং। প্রথমে ফার্স্ট এড করে নিন। না, ফার্স্ট এড করার সময় নেই আদিরা। ও ঠিক আছে, কালকে আদালতে শেষ সুযোগ আমরা পাবো গগনদীপকে নির্দোষ প্রমাণিত করার। আমার মনে হচ্ছে এখানে যে কেউ কোমরের উচ্চতা থেকে বা তার থেকে নিচু থেকে গুলি চালায়, না হলে কেউ ঝুঁকে এইভাবে গুলি কেন চালাবে? স্যার, আপনাদের জন্য জল নিয়ে এসেছি। না, আমি জল তো এখন খাবো না, আরো একটা কাজ রয়েছে আমার। করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? ক্ষমা চেয়ে নিচ্ছি, এত রাতে আপনাদের সবাইকে আমি এখানে ডেকে পাঠালাম। আপনি ওই গগনদীপকে বাঁচাবার চেষ্টা কেন করছেন? ওই আমার মহারাজকে মেরেছে, আমি বারবার বলছি না? ভগবানকে ভয় করুন মীরা দেবী। কেডি স্যার, আমি আপনাকে ফোন করে এই কেসটা লড়ার জন্য ডেকেছিলাম। আমি জানি যুবরাজ নিজের বাবাকে খুন করতে পারে না। আসলে এই হাভেলির উপরে একটা অভিশাপ আছে, আর আমার মনে হয় মহারাজের মৃত্যু ওই অভিশাপেই হয়েছে। অভিশাপে মারা গিয়েছে মহারাজকে গগনদীপ মেরেছে নাকি অন্য কেউ, এটা তো প্রমাণ পাওয়ার পরে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সবার হাতের তালুটা একবার দেখতে চাইবো। হ্যাঁ, আপনি দেখাবেন একটু? থ্যাংক ইউ। আপনি যদি হাত না দেখান তাহলে আমি এরকমটা ভাববো যে আপনি কিছু একটা লুকোনোর চেষ্টা করছেন। কোনো ব্যাপার না, লুকিয়ে রাখুন, আদালতে আমি দেখিয়ে নেব। না, ওই হাতটা। ও, আপনার হাত তো দেখছি পুড়ে রয়েছে, দেখুন একেবারে আমার মতো। এটা ভগবানের প্রদীপ জ্বালানোর সময় নাকি গুলি চালানোর সময়? বি ইন ইউর লিমিট মিস্টার কেডি পাঠক। আমার মায়ের ওপর সন্দেহ করার কোনো অধিকার আপনার নেই। 30 বছর উনি এই হাভেলিকে এক্সকিউজ মি স্যার, উনি শুধু ওনার কাজ করছেন। হাতটা দেখান প্লিজ। থ্যাংক ইউ। আর আপনি তো দেখছি হাতে দস্তানা পরে রয়েছেন, কোনো বিশেষ কারণ তার পেছনে? কি জানেন স্যার, এখানে অভিশাপের মতো ঠান্ডাটাও বেশ বিপজ্জনক। আমি খুলছি, কোনো ব্যাপার নয় স্যার, এই দেখুন। কে বাত, একদম পরিষ্কার হাত আপনার। এখানে যদি খুব ভালো শীত পড়ে থাকে তাহলে তো আদিরার জন্য এখানে একটা ঘরের ব্যবস্থা করে দিন, ও এখানেই থাকবে, ও ঠান্ডা খুব পছন্দ করে। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি করছি স্যার। থ্যাংক ইউ আদিরা। হ্যাঁ, আপনি এখানে কি করে? আপনি প্লিজ এই কথাটা কাউকে বলবেন না। আপনি আগে প্লিজ দাঁড়ান, প্লিজ। আপনি প্লিজ কাউকে বলবেন না। কি বলবো না? এইটাই যে আমি এত ভালো নাচতে পারি,
না হলে এরা আমাকে এই মহল থেকে বাইরে বার করে দেবে। আমি কাউকে এই কথাটা বলবো না, হ্যাঁ কিন্তু এর বদলে আপনাকে আমায় কিছু বলতে হবে। একটা এমন কথা যেটা হাভেলি সবাই আমার কাছে লুকোচ্ছে, হ্যাঁ যেটা শুধু আপনি জানেন। হ্যাঁ একটা কথা আছে, কিন্তু আমি একদম সঠিক করে কিছু বলতে পারবো না। কিন্তু আমার দাদু বলতেন যে ওই যে ঘরটা আছে যেখানে মহারাজ খুন হয়েছিলেন, ওখানে একটা গুপ্ত দরজা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ দিরা, বলো। হ্যালো স্যার, একটা লিড পাওয়া গেছে। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে আদিরা যে এরকমটা পুরোনো ফিল্মে দেখা যেত, পেন্টিং সরানোর পর দরজা খুলে যেত। এখানেও মনে হচ্ছে ওরকমই কিছু হবে। দেখবো, একবার ট্রাই করে দেখবো। দরজার বিষয়টা কিন্তু সত্যি বেরোলো। একটা কাজ করো আদিরা, কেন রে ভীম সিং, এই বারবার রাত জাগিয়ে আমাদের এখানে কেন ডাকিস? আমি তো আপনাদেরকে ডাকিনি, ওই যে উকিল বাবু আছেন না, উনিই ডেকেছেন। আপনারা এখানে দাঁড়ান, আমি ডেকে আনছি ওনাকে। ভীম সিং দরজাটা খোল। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, রুমটার মধ্যে আমি ধোয়া ছেড়ে দিয়েছি। যারা যারা সিক্রেট প্যাসেজটা জানে তারা সিক্রেট দরজা দিয়েই আসবে। ইওর অনার, গতকাল আমরা এই কেসটার প্রয়োজনীয়তার কারণে কয়েকটা বিষয় খোঁজ নিই, যেটা এই কেসটার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে। কেডি সাহেব, অন্য কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেস জলের মতো পরিষ্কার। যখন খুনটা হয়, ঘরে শুধুমাত্র দুজনই ছিল। একজন 6টা গুলি চালিয়েছিল আর একজনের 6টা গুলি লেগেছিল। 6টা গুলি লেগেছিল প্রসিকিউটর সাহেব, আর কেউ 6টা গুলি চালিয়েও ছিল এখানে ইওর অনার। কিন্তু যেই ব্যক্তি এখানে ওই 6টা গুলি চালায়, সে আমার মক্কেল গগনদীপ এখানে হতেই পারে না। এর পেছনে কারণ হলো এই ইওর অনার, যে খালি হাতে ওই বন্দুকটাকে ধরে 6টা গুলি চালানো অসম্ভব আসলে। ইওর অনার, গতকাল আমি একবার চেষ্টা করে দেখেছিলাম। 3টে গুলি চালানোর ঠিক পরেই ওই বন্দুকটা এতটাই গরম হয়ে যায় যে আমার হাত পুড়ে যায়। আর আমার মক্কেলের হাতে দেখুন, পুড়ে যাওয়ার কিন্তু কোনো দাগ নেই। তো উনি হয়তো কোনো কাপড় দিয়ে বন্দুকটাকে জড়িয়েছিলেন, তারপর হয়তো ওই কাপড়টাকে লুকিয়ে ফেলেছেন। রিয়েলি প্রসিকিউটর সাহেব, আপনি এই কেসের পর্যায়ক্রমটা ভুলে যাচ্ছেন। আমি মনে করিয়ে দিচ্ছি। আসলে হয়েছিল এরকম যে 6টা গুলি চালানোর ঠিক পরপরই দীপকবাবু ওখানে ঘরের দরজাটা ভেঙে দিয়ে ভেতরে ঢুকলেন, আর উনি সেখানে গগনদীপ বাবুকে দেখতে পেলেন, শক্ত করে ওনার হাতটাকে ধরলেন। এবার তাহলে বলুন যে সময় কোথায় পেলেন ওই কাপড়টাকে লুকোনোর? চলুন কিছুক্ষণের জন্য আমি মেনে নিচ্ছি যে উনি ওই কাপড়টা লুকিয়েছিলেন, তবুও বন্দুকটা তো গরমই ছিল। আর যদি উনি ওই গরম বন্দুকটাকে শক্ত করে ধরে থাকতেন, তাহলে ওনার হাতে কিন্তু একটা পোড়ার দাগ থাকতো, যেটা এখানে নেই। তার মানে হলো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেদিন ওই বন্দুক আমার মক্কেল গগনদীপ বাবু চালাননি। প্রসিকিউশন সাক্ষীর থেকে ফরেনসিক রিপোর্টের উপর বেশি ভরসা করছে ইওর অনার। প্রসিকিউটর সাহেব, আমি হামেশাই বলি, যেটা ঘটে সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখতে পাওয়া যায় সেটা ঘটে না। সম্ভব হতে পারে এখানে যে ফরেনসিক রিপোর্ট দেখে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো ঘটেনি, আর যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা হয়েছে। শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, ওই প্রাসাদে আমরা একটা গুপ্ত দরজার সন্ধান পাই, আর সম্ভবত হত্যাকারী। মীরা দেবী, দয়া করে গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়ে মহামান্য বিচারককে একটু বলুন। ইওর অনার, রাতে ভীম সিং আমাদের সবাইকে স্টাডি রুমে লক করে দিয়েছিল।
আর বাইরে থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছিল। আমি ভয় পেয়ে গেছিলাম, এর জন্য আমি আমার মনে হয়েছিল হাভেলির অভিশাপ আমার প্রাণ নিয়ে নেবে। অভিশাপ? আপনি কবে থেকে এই অভিশাপ টভিশাপ বিশ্বাস করতে লাগলেন? আপনার লক্ষ্য তো ওই প্রাসাদ ছিল, যে কারণে আপনি মহারাজকে হত্যা করেন এবং সেই অভিযোগে যুবরাজকে আপনি ভাসিয়ে দিলেন যাতে প্রাসাদটা আপনার নামে করে দেওয়া হয়, তাই না? ইয়োর অনার, মীরা দেবীর শুধু বিবাহ স্থির হয়েছে মহারাজের সঙ্গে, আর শুধু বিবাহ স্থির হওয়ার জন্য মহারাজের প্রপার্টির উপর ওনার কোনো দাবি থাকতে পারে না। ডিফেন্স এখানে ভুল করছে। মীরা দেবীর মহারাজকে মারার কোনো মোটিভই থাকতে পারে না। মোটিভ ছিল ইয়োর অনার, যেহেতু প্রসিকিউটর সাহেব জানেন না এই বিষয়টা যে মীরা দেবীর বিবাহ হয়ে গিয়েছিল মুম্বাইয়ের একটা কোর্টে, ইয়োর অনার। এই হলো প্রসিকিউটর সাহেব, ওনার বিবাহের প্রমাণপত্র, ম্যারেজ সার্টিফিকেট, ইয়োর অনার, যার মানে এখানে এটা দাঁড়াচ্ছে যে মীরা দেবী, আমি ঠিক বলছি? আগে হ্যাঁ, এই রেজিস্টার ম্যারেজ আমিই করিয়েছিলাম, কারণ মহারাজের উপর আমার একটুও ভরসা ছিল না। আমি একদম চান্স নিতে চাইনি, তাই জন্য আমি নিজের ফিউচার সিকিউর করতে ওনার উপর চাপ সৃষ্টি করি আর রেজিস্টার ম্যারেজ করে নিই। ইয়োর অনার, এই সমস্ত কথার এই কেসের সঙ্গে কোনো যোগই নেই, কারণ যখন খুন হচ্ছিল তখন মীরা দেবী দরজার বাইরে ছিলেন, তো উনি কি করে খুন করতে পারেন? ইয়োর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি, ইয়োর অনার। রিয়নের এই কেসটা একটা হত্যার নয়, 4টে হত্যার, সিরিয়াল কিলিং। অর্ডার অর্ডার। রিয়নের এই ফাইলটা অনুযায়ী মহারাজের সঙ্গে সঙ্গে ওনার 3 মহারানীকেও কিন্তু হত্যা করা হয়েছিল ভীষণ রকমের বিচিত্র পরিস্থিতিতে, ইয়োর অনার। প্রথম মহারানী সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান, দ্বিতীয় মহারানী বিষ পান করে, আর তৃতীয় মহারানীকে, ইয়োর অনার, হরিণের শিং দিয়ে মারা হয়। আগে হ্যাঁ, এই রেজিস্টার ম্যারেজ আমিই করিয়েছিলাম। এই সমস্ত কথার এই কেসের সঙ্গে কোনো যোগই নেই, কারণ যখন খুন হচ্ছিল তখন মীরা দেবী দরজার বাইরে ছিলেন, তো উনি কি করে খুন করতে পারেন? ইয়োর অনার, ক্ষমা চাইছি, ইয়োর অনার। ইয়োর অনার, এই ফাইল অনুযায়ী মহারাজের সঙ্গে সঙ্গে তার 3 মহারানীকেও হত্যা করা হয়েছে খুবই বিচিত্র পরিস্থিতিতে, ইয়োর অনার। এরপর দেখুন। আর এই 3টে হত্যাকে, ইয়োর অনার, অভিশাপের নাম দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কি বলতে চান আপনি কেডি? আমি এটা বলতে চাইছি আপনাকে, ইয়োর অনার, যে তার ঠিক পরে মহারাজকে হত্যা করা হয়েছে, কিন্তু ওই সময় যুবরাজ গগনদীপ বাবুর সেখানে থাকা ঠিক ছিল না। তো এই সম্ভাবনাটা সেখানে দেখা দিচ্ছে যে হত্যাকারী এরকমই কোনো বিচিত্র পরিস্থিতিতে মহারাজকে মারার চেষ্টা চালাচ্ছিল। ইয়োর অনার, এই কথাগুলোকে স্পষ্ট করে জানার জন্য ডিফেন্স আবেদন করছে আদালতের কাছে কিছু সময় দেওয়া হোক। ইয়োর অনার, এটা ডিফেন্সের একটা চাল, কোর্টকে ভুল পথে নেওয়ার। আদালত কারো জীবনের সিদ্ধান্ত হঠকারিতার সাথে নিতে পারে না। যদি কোনো সন্দেহ থাকে সঠিকভাবে প্রমাণ করতে হবে। ডিফেন্সের কথা মেনে এই আদালত কালকে পর্যন্ত মুলতবি করা হলো। কি হয়েছিল ঠিক সেই রাতে আদিরা? মহারাজ এখানেই বসেছিলেন যেখানে আমি এখন বসে আছি, আর গগনদীপ ওইখানে দাঁড়িয়েছিল যেখানে তুমি দাঁড়িয়ে আছো। গগনদীপের একদমই মুখোমুখি ওই ঘরের মূল দরজাটা, যেটা সেই সময় বন্ধ ছিল, আর ওই মহারাজের সামনে গুপ্ত দরজা। যদি ওখান থেকে কেউ আঘাত করে থাকতো তাহলে মহারাজ কিন্তু তাকে দেখে ফেলতে পারতেন, আর কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যেত, বা আঘাতকারীর নাম উচ্চারণ করতেন, কিন্তু এরকম কিছু উনি করেননি। স্যার, ফর অল ইউ নো, হয়তো গগনদীপই মার্ডারটা করেছে। চলো এটা মেনে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য যে গগনদীপ বাবু মেরেছেন মহারাজকে। বিচার্য বিষয় হলো এখানে যে ও নিজের কোমরের নিচে বন্দুকটা ধরে গুলি চালালো কেন? সোজাও তো সে মারতে পারত। এক মিনিট, একটু সরো। এই ইটটা দেখতে পাচ্ছ তুমি মাঝখানের? এরকমটা দেখে মনে হচ্ছে যে সদ্য এটা কেউ লাগিয়েছে। মনে করে দেখো, বক্তব্যে এরকম লেখা ছিল যে যখন মহারাজের হত্যা হয়েছিল ওইখানে ওই ফায়ার প্লেসে আগুন জ্বলছিল। যদি আগুন জ্বলেই থাকে তাহলে ইটটার কালো হওয়ার কথা ছিল,
কিন্তু ইট তো আমি একদম সতেজ দেখছি। স্যার ইটস স্ট্রেঞ্জ, এমন সেম ইট আমি ওই সিক্রেট প্যাসেজেও দেখেছিলাম যেটা দিয়ে মীরা আমাকে অ্যাটাক করেছিল। আর স্যার যখন ইটটা মীরার হাত থেকে পড়ে যায় তো খুবই ভারী আওয়াজ ছিল ওটার, সামথিং লাইক এ মেটাল সাউন্ড। দাঁড়াও, ও দাদা, আসুন আসুন, ভেতরে আসুন, জিনিসপত্রগুলো নিয়ে একটু কথা বলি আপনার সঙ্গে। স্যার সরি স্যার, আরে বলুন কি আমি করছেন? বলবো? আমি মহারাজ নই, দাঁড়িয়ে থাকুন ওখানে, আপনি দাঁড়িয়ে থাকুন। সরি স্যার, ব্যাপারটা হলো আমি চুরি করছিলাম। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। কেন? মানে আজকে আমি জানতে পেরেছি যে মীরা ম্যাডামকে এই মহলের মালকিন করা হয়েছে। মানে আমাদের সবাইকে এইখান থেকে বাইরে বার করে দেওয়া হবে। ব্যাস এই জন্য আমি ভাবি এরপরে যদি সুযোগ না আসে। তাছাড়াও জানতে পারলাম যে আপনার লক্ষণ খুব একটা ভালো ঠেকছে না। আপনি বলে দিয়েছেন? সরি স্যার, কিন্তু আপনি আপনি প্লিজ কাউকে কিছু আমি বলবেন না। কাউকে কিছু বলবো না যদি আপনি আমাকে বলেন যে এই প্রাসাদে ঠিক কি চলছে, মানে এই অভিশাপের বিষয়। সব থেকে বড় কথা হলো আপনি অনেক দিনের পুরনো, এখানে বেশ বিশ্বাসী এই প্রাসাদের। তো বলুন না যে এখানে কি গল্প চলছে, রানীদেরকে হত্যা করা ইত্যাদি ইত্যাদি। স্যার আপনি এই অভিশাপে বিশ্বাস করেন নাকি? অ্যাকচুয়ালি অভিশাপ কিছু নেই। ওই যে লোকটা কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন, ওনাকে তো মহারাজ বাইরে বার করে দিয়েছিলেন, আর ওনাকে টাকা পয়সা দিয়েও তো ওনাকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। ওই লোকটা তো এখনো বেঁচে আছে স্যার। যদি বেঁচেই থাকেন বাড়ির লোকেরা এত অভিশাপের কথা বলেন কেন? অ্যাকচুয়ালি আমার মহারাজ ছিলেনই এরকম, ওনার নিজের সবকিছু আর রহস্য লোকানোর খুব শখ ছিল। আচ্ছা, অর্থাৎ এটা এখানে খোঁজ নিতে হবে আদিরাজ যে এই প্রাসাদে কোন কোন মানুষ রয়েছেন যারা ২৬ বছর ধরে অভিশাপের রহস্যটা নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছেন। মানে কি দারুণ ব্যাপার। চিত্রা দেবী, মহারাজা হর্ষবর্ধন নিজের জীবন রহস্যের মধ্যে আবৃত করে রাখতে চাইতেন, এতেই তার ভালো লাগা কাজ করতো, এটা তো আমি জানি। কিন্তু এটা আমি জানতাম না যে আপনি তার থেকেও ২ পা এগিয়ে আছেন। এখন দেখুন না, প্রাসাদে আপনি সবাইকে এটা বুঝিয়ে রেখেছেন যে ২৫ বছর ধরে আপনি বিধবা আছেন, কিন্তু বাস্তবে আপনি বিধবা তবে হলেন যবে মহারাজা হর্ষবর্ধনকে হত্যা করা হয়। ইয়োর অনার, কেডি সাহেব একজন ধার্মিক আর সম্মানীয় মহিলাকে। You're right. ধার্মিক তো উনি বটেই, সে কারণেই এই দেখুন এখানে এই ছবিটা, যেটা মহারাজাকে হত্যা করার ৩ দিন আগে নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওনার সিঁথিতে সিঁদুর দেখতে পাওয়া যাচ্ছে। ইয়োর অনার, ধার্মিক তো উনি বটেই। আগে ওই আমার স্বামীর মৃত্যু হয়েছিল আজ থেকে 25 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে। এটা কি করে হতে পারে চিত্রা দেবী যে আপনার স্বামীর মৃত্যু কি করে হতে পারে 25 বছর আগে, দুর্ঘটনার কারণে, যেখানে 25 বছর আগে আপনার কোনো স্বামী ছিলই না? আশ্চর্যজনক বিষয় তো এখানে হলো এটা ইয়োর অনার, যে মহিলার কখনো কোনোভাবে বিবাহই হয়নি, 25 বছর বয়সী পুত্র সন্তান রয়েছে তার। অর্ডার অর্ডার। আর শুধুমাত্র এটুকুই নয়, ওই মহিলা যিনি কখনো কোনোদিন বিয়েই করেননি, তিনি 25 বছর ধরে নিজের সিঁথিতে সিঁদুর পরে আসছেন। না, এটা কেন, কি কারণে বলুন? আমি বলে দিচ্ছি। মানে আপনি মহারাজা হর্ষবর্ধনের স্ত্রী। আমার মা কোনো খুন করেনি, খুন আমি করেছি। দেবকবাবু, আমার ভালো লাগলো যেই উত্তেজনাতে আপনি এই অপরাধ স্বীকার করলেন, আমার ভালো লাগলো। দেখুন, আমি কিচ্ছু করিনি। আপনি আমার মায়ের ওপর কোনো প্রমাণ ছাড়া যে দোষ দিচ্ছেন, সেই জন্য উত্তেজিত হয়ে রেগে গিয়ে আমি এই কথাগুলো বলে ফেলেছি। ইয়োর অনার, দীপকবাবু মহারাজা হর্ষবর্ধনের ছোট ছেলে। অর্ডার অর্ডার। ইয়োর অনার, ডিফেন্স অযথা মহারাজ হর্ষবর্ধনের পরিবারের গল্প ফাঁদতে শুরু করেছেন। আসলে এটা কি হচ্ছে? যখন গগনদীপ ঘটনাস্থলে বন্দুক সহ ধরা পড়েছে ওই ঘরে, তখন কেডি সাহেব বারবারই কেসটাকে ঘরের বাইরে কেন নিয়ে যাচ্ছেন? কেননা ইয়োর অনার, এই হত্যাটা ঘরের ভেতর থেকে নয়, ঘরের বাইরে থেকে করা হয়েছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে ইয়োর অনার, যে যেই গুলিগুলো চালানো হয় সেগুলো এই বন্দুক থেকে নয়,
এর থেকে চালানো হয়েছিল। কেডি সাহেব, খুনটা গুলিতেই হয়েছে, ফরেনসিক এক্সপার্টরাও তাই বলছে। আপনি এই ইটটা কোথা থেকে পেলেন? আমি জানতাম প্রসিকিউটর সাহেব একটু এখানে কনফিউজিং হবে। ইওর অনার, এই কথাটাকে স্পষ্ট করার জন্য আমি আদালতে আরো একবার একটা ছোট্ট প্রদর্শনী করতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ইওর অনার, কিছুক্ষণের মধ্যেই এটা প্রমাণিত হয়ে যাবে যে এই ইট থেকে কিভাবে ওই রাতে গুলি বেরিয়েছিল। এই ইটটা গরম হওয়ার পরেই ইওর অনার গুলি চলবে। টাইম নষ্ট করছেন আপনি। ইট থেকে আবার কোনো গুলি চলে না। আরে ইট গরম হয়ে গুলি চলবে, সব কি বলছেন আপনি? বন্ধ করুন না সব। না, এটা বন্ধ হতে পারে না। যদি বন্ধই হয়ে যায় তাহলে আমি আদালতে কি করে প্রমাণ করব যে এই ইট থেকে গুলি বেরোতে পারে? কিছু বুঝতে পারছি না, সরাব এটাকে আমার চোখের সামনে থেকে। আরে ইট গরম হলে কিছু হয় নাকি? কি হলো দীপক বাবু, বেঁচে আছেন তো আপনি? হ্যাঁ, বেঁচে থাকবেন নিশ্চয়ই, কেননা গুলি তো এখানে চলেনি। না, আমার সহায়িকা আদিরা, ওই প্লাস্টিকের প্যাকেটটা। রিয়নার দীপক বাবু আশঙ্কিত হয়ে গিয়েছিলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি জানতেন যে এই ইটটা গরম হতেই গুলি বেরিয়ে আসে। কেন? তার আগেই আপনি বলেন যে আপনি এই বিষয়টা কিছু জানেন না। ইওর অনার, আমি এই বিষয়টাকে প্রমাণ করে দিচ্ছি যে বাস্তবে এই ইটটা ইট নয় একদম। ইওর অনার, এটা লোহা দিয়ে তৈরি, যার ভেতরে বন্দুকের মেকানিজম বানানো আছে ওনার সাহায্যে, ওনার কারখানাতেই। আমি বলে দিচ্ছি আপনাকে, কেননা আদিরা আপনার ল্যাপটপ টেস্ট করিয়েছেন। ওনার ল্যাপটপের ফরেনসিক্স রিপোর্ট এটা বলছে ইওর অনার যে উনি হত্যার কয়েকদিন আগে খোঁজ করেছিলেন যে এই প্রকারের যন্ত্র কিভাবে বানানো হয়ে থাকে। ওনার কারখানাতে এই যন্ত্রটা বানানো হয়। খুব চালাকির সঙ্গে উনি এই যন্ত্রটাকে মহারাজার ফায়ার প্লেসে ফিট করেন। শুধুমাত্র এইটুকুই নয়, ওই গান পাউডার খুব চালাকি করে আপনি ওখানে ছিটিয়ে দেন। স্যার, দীপক আমার সঙ্গে এটা কেন করবে? ও আমার ভাই স্যার, ও আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করবে? ও এটা করতে পারে না স্যার। ইওর অনার, যুবরাজ সত্যি কথা বলছে। দীপক বাবুর এরকম কোনো উদ্দেশ্য ছিল না যুবরাজকে ফাঁসানোর, কিন্তু পরিস্থিতি এরকম কিছু হয়ে গিয়েছিল যে ওই দিন যখন এই যন্ত্রটা উনি যখন ফায়ার প্লেসে ফিট করে বেরিয়ে আসছিলেন, তার ঠিক পরেই আমি এই কথা আজও ভুলিনি যে তোমার জন্মের পর তোমার মা আমাদের মহারানীর প্রাণ নিয়ে নিয়েছিল। ব্যাস, ভেঙে ফেল দরজাটা। এখনো যদি আপনি অস্বীকার করেন, তাহলে আমি যেই ব্যক্তির কাছ থেকে আপনি গান পাউডার কিনেছিলেন তাকে এই আদালতে ডেকে নিয়ে এসে তার বক্তব্য মহামান্য বিচারকের সামনে পেশ করতে পারি। কি চাইবেন আপনি? ডাকবো তাকে? না ইওর অনার, কেডি পাঠক ঠিক বলছেন। আমি মহারাজ হর্ষবর্ধনের খুন করেছি, কিন্তু পুলিশকে আমি এরকম দেখাতে চেয়েছিলাম যে মহারাজের ওপর গুলি নিজে থেকেই চলেছে, আর লোকেরা সব দোষ ওই অভিশাপের ওপর দিত। এই জন্য পুরো প্ল্যানিং এর আগে ওই অ্যান্টিক গান থেকে গুলি ওই ব্যালিস্টিক জেলে চলে যায়, যাতে গুলিরও কোনো লোকসান না হয়। ওই অ্যান্টিক গানের চিহ্ন ওই গুলিগুলোতে চলে আসে। তারপর ওই গুলিগুলোকে ভালো করে ব্যালিস্টিক জেল থেকে বের করে আমার নিজের হাতে তৈরি ওই ইটের আকারের বন্দুকটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর যখন মহারাজ ওই ফায়ার প্লেসে রাত্রিবেলা আগুন জ্বালান, আর ওই আগুনের জন্য আমার তৈরি ওই বন্দুক গরম হয়ে গিয়ে 6খানা গুলি মহারাজের বুকে গিয়ে লাগে। ছোটবেলা থেকে জানি আমি মহারাজের অবৈধ সন্তান, কিন্তু আমার নিজের জন্য কিচ্ছু দরকার ছিল না। আমি শুধু আমার মায়ের দুঃখ দেখতে পেতাম না। এই জন্য মহারাজের যখন প্রথম মহারানীর মৃত্যু হলো, তারপর মহারাজ আমার মাকে কথা দেয় যে খুব তাড়াতাড়ি আমার মাকে বিয়ে করবে। কিন্তু আমার জন্মের পর মহারাজ নিজের কথাই রাখলেন না, আর কোনো অন্য মহিলাকে বিয়ে করে এই মহলে মহারানী বানিয়ে নিয়ে এলেন। আর ওই তৃতীয় মহারানী মারা যাওয়ার পরেও আমার মাকে বিয়ে করলেন না। আর যতদিন আমি বড় হয়েছি ততদিনে সব জায়গায় এই কথা ছড়িয়ে পড়ে যে হাভেলির দুজন মহারানীর মৃত্যু ওই হাভেলির অভিশাপের জন্য হয়েছে।
তখন আমি ভাবলাম যদি এই অভিশাপের ফায়দা তুলে আমি তৃতীয় মহারানীকে মেরে ফেলি, মহারাজ আমার মাকে বিয়ে করবেন। কিন্তু না, এবারও মহারাজ কোনো অন্য মহিলাকে বিয়ে করলেন। আমি প্রত্যেকবার ওই মহারানীগুলোকে মারতে থাকলাম আর উনি প্রত্যেকবার অন্য মহিলাকে বিয়ে করতে থাকলেন। কিন্তু এইবার আমি বুঝে গেছিলাম যে মহারাজ উনি কখনোই আমার মাকে কোনো অধিকারও দেবেন না, নামও দেবেন না। এই জন্য আমি মহারাজকে মেরে ফেললাম। আমাকে ক্ষমা করে দে দাদা, আমি তোকে ফাঁসাতে চাইনি। আমি তো শুধু দীপক বাবু, আমি বুঝতে পারছি, আদালতও বুঝতে পারছে যে আপনি যা যা করেছেন আপনার মনে থাকা আপনার মায়ের প্রতি শ্রদ্ধার কারণে করেছেন। যদি আপনি এটা বুঝতে পারতেন যে একজন মায়ের কাছে তার সন্তানের সুখ এবং সঙ্গ এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনা পূর্বক এই আদালত দীপককে 302 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর যুবরাজ গগনদীপকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। প্রসিকিউটর সাহেব, একটা রিকোয়েস্ট রয়েছে আপনার কাছে। এবার তো সিমলা আসলাম, কেসটা লড়ার জন্য কোনো রকম সময় পেলাম না। পরের বার যখন আসবো তখন একটু এখানকার দৃশ্য দেখিয়ে দেবেন। শুনেছি সিমলা নাকি খুব সুন্দর। খুব সুন্দর, নিশ্চয়ই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.